আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই সরকারের সময় একটা আজব চরিত্র, আজব ক্যারেক্টার সামনে আসছে। আপনারা সবাই ভেঙে 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 দেখেছেন। আমার যে কয়েকটা মনে আছে একটু আপনাদেরকে ধরিয়ে দিই। ধরেন, প্রথম দিক থেকেই এই সরকারের উপদেষ্টারা ফেসবুক পোস্টে খালি ডিলিট মারে। একেবারে সেই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যখন থেকে ইন্ডিয়ার সাথে ঝামেলা লাগাইছে, ভয়াবহ এক পোস্ট দিয়ে তারপরে ডিলিট মারছে। এরপরে ডিলিট মারার রোগে পাইছে আসিফ নজরুলকে, এই ডিলিট মারার রোগে ছুঁয়ে গেছে আপনার মাহফুজ আলমকে। বিভিন্ন সময় তারা ডিলিট মারে, এবং ডিলিট মারাটা এমন একটা জায়গায় দাঁড়াইছে, মানে যদি তাদের অভ্যাসে পরিণত হয়েছে, এটা বুঝে গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওই যে ১-১১ পদধ্বনি 2 মিনিট পরে সালাউদ্দিন ভাই বললেন না যে দেখেন আবার ডিলিট করে কি না, কিছুক্ষণ পর ডিলিট করে দিল। তো এই শুধু ডিলিট করা না, এরা একজনের কথায় আরেকজনের ভেজাল লাগায় দেয়া। আসিফ মোহাম্মদ কয়েকদিন আগে বললো না যে ইন্ডিয়ার সাথে 10টা চুক্তি বাতিল হয়েছে, তারপরে তো পররাষ্ট্র উপদেষ্টা বললো না না এরকম কোনো কাণ্ডই ঘটেনি, তার এটা বলা না বললেও পারতো এই কথা। এরপরে আসিফ মাহমুদরা সমস্বরে কোরাস করে উঠলো, উপদেষ্টারা এক্সিট খুঁজতেছে। ফেসবুকে পোস্ট দিচ্ছে নাহিদ ইসলাম যে উপদেষ্টারা এক্সিটের ধান্দায় আছে। নাহিদ ইসলাম পোস্ট দেওয়া মানে এটার সাথে লতায় পাতায় এই আসিফ মাহমুদ, মাহফুজ আলম, সার্জিস, হাসনাত এরা জড়িত, এটা তো বুঝতে বাকি থাকে না। তো এরপরে আবার কোরাস করে উঠলো একসাথে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা বললো না 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 আমাদের জ্ঞাতি গোষ্ঠী 14 গোষ্ঠী এই দেশে, আমরা কোনো এক্সিট চাই না। মানে একটার পর একটা কাণ্ড কারখানা। আবার দেখেন ওই যে তাদের আইন শৃঙ্খলার টোটাল বাহিনী স্ট্যান্ড বাই রেখা সিরাজগঞ্জে নুরাল পাগলার মরদেহ ইতিহাসে ন্যাক্কারজনকভাবে কলঙ্কিতভাবে কবর থেকে তুইলা পুড়ায় দিল। তারপরে তারা বিবৃতি দেয় তাদের একটা স্টাইল, বিবৃতি দিয়ে বলে এগুলো ঠিক না। সারা বছর জোড়া বলছে যে মব কোনো টলারেট করবে না, মব সহ্য করা হবে না। আবার ফুস করে তাদের প্রেস সচিব প্রেস ক্লাবে গিয়ে ইনায়া বিনায়া বলে এটা তো আমাদের হচ্ছে একটা প্রেশার গ্রুপ, এটা প্রেশার দিচ্ছে, এটাকে ওভাবে দেখলে হবে না। মব চলেই যাচ্ছে। মবের ক্যারেক্টার চেঞ্জ হয়। এখন দেখবেন যে তাওহিদি জনতার নামে মব হয়, হ্যাঁ, মাজার ভাঙে, এটা হবে সেটা, এটা থামানোর এটা তাদের মনের মধ্যেই নাই, ভেতরেই কালা। তারপরে নুরুল হক নূর গেছে জাতীয় পার্টির অফিস ভাঙতে, সরকারেরই পুলিশ, সরকারেরই আইন শৃঙ্খলা বাহিনী এটারে বাধা দিছে, নুরুল হক নূরের বিরুদ্ধে ব্যবস্থা নিছে। সরকার কয় এটার নিন্দা জানি, আসিফ নজরুল কয় এটার নিন্দা জানে, এটা ঠিক হয়নি। মানে সরকারের ভিতর থেকে সরকারের বেড়া ছাড়া একটা অবস্থা, এবং সমন্বয়হীনতা যে কোন পর্যায়ে গেছে। এই সরকার যে একটা ত্রাহি অবস্থা, এটা যে কোনো দিক দিয়ে এদিক দিয়ে টানলে ওই দিক দিয়ে ছিঁড়ে অবস্থা, এবং দৌড়ের উপরে সময় প্রায় শেষ। এই দেশ এদের পক্ষে চালানো সম্ভব না, ইম্পসিবল। এটা পাগলেও বুঝে দেশটা চালাইতে পারে নাই। দেশটারে একেবারে রসাতলের চেয়ে রসাতলে দিয়ে তারপরে এখন এক্সিটের ধান্দা, নির্বাচনের নামে আরেক নাটক কলকবজা শুরু করেছে। নতুন কাহিনী আবার যেটা সামনে আসছে, তাদেরই উপদেষ্টা, তারাই একসময় এই লোকরে বলছে আমাদের মাস্টার মাইন্ড। এখনও তাদের মধ্যে খাতির পিতির আছে, সারাক্ষণ মিটিং হয়, দেখা হয়, কথা হয়। তাদের উপদেষ্টার বক্তব্যের বিরুদ্ধেই তারা আবার সরকারিভাবে বিবৃতি দিচ্ছে। উপদেষ্টাও সরকারের, উপদেষ্টার বক্তব্যের বিরুদ্ধে সরকার বিবৃতি দিচ্ছে। আমি জানি না, ধরেন ৭১ পরবর্তী বঙ্গবন্ধুর শাসনামল বা মোস্তাকের শাসনামল অথবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল, এই তিনটা আমাদের মনে নেই। আমরা তখন একেবারেই শিশু, ৭১ পরে আমাদের জন্ম। কিন্তু এরশাদের শাসন এবং শেখ হাসিনা খালেদা জিয়ার একাধিকবারের শাসন আমাদের মনে আছে। আমরা এইরকম তেলিসমাতি গুবলেটি কারবার আমরা অতীতে দেখিনি। রিপোর্টার্স ইউনিটিতে মিড দ্য প্রেস অনুষ্ঠানে মাহফুজ আলম কি বলছিল আপনাদের তো মনে না থাকার কথা না। মাহফুজ আলমের যে বক্তব্যটা আমি একটুখানি ধরিয়ে দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। মাহফুজ আলমের ওই বক্তব্যের বিরুদ্ধেই এখন বলতে গেলে সরকার বিবৃতি দিচ্ছে। মানে এটা একটা গোজামিলের সীমাহীন কাণ্ড না? মাহফুজ আলম সরকারের মেয়াদ সম্পর্কে কথা বলছে, সে বলছে নির্বাচিত সরকার আশা পর্যন্ত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ। তারপরে এক জায়গায় গিয়ে মাহফুজ আলম যে কথাগুলো বলেছিল সেগুলো হচ্ছে অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হয়ে যাবে, মানে আগামী মাসে উপদেষ্টা পরিষদের সভা শেষ হয়ে যাবে, এরপরে আর উপদেষ্টা পরিষদের সভা হবে না বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি মন্তব্য করেছেন। তথ্য মন্ত্রণালয়ের সংস্কার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরতে গিয়ে মাহফুজ আলম এ তথ্য জানান।
মানে নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের বৈঠক হবে না, সেই ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় তার যে কয়টা সংস্কার করা দরকার। ডিআরইউর আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। আচ্ছা, তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রস্তাব তার মধ্যে মোট 23টি প্রস্তাব ছিল আশুকরণীয়, যেটা এই সরকারের সময়সীমার মধ্যে করা সম্ভব। মন্ত্রণালয়ের কর্মকর্তা আমলারা পর্যালোচনা করে মোট 13টি, মানে 23টি বাস্তবায়ন সম্ভব, কিন্তু তার মধ্যে 13টি প্রস্তাব বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন। এটা খুব শিগগিরই দেখা যাবে। তিনি বলেন, এগুলো যে খুব বড় কিছু এরকম নয়, কিন্তু আমাদের যে সময়সীমা আছে তখন তো ছিল 3 মাস, মানে সংস্কার আগের কথা বলছি, 3 মাস। এখন তো আর হয়তো 1 মাস আছে, কারণ এই যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে। ক্যাবিনেটে করতে হবে মানে উপদেষ্টা পরিষদের বৈঠকে করতে হবে, অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, মানে ক্যাবিনেট নভেম্বরের পরে আর বসবে না, কারণ নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা ক্লিয়ার বলছেন। এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসবে না। নভেম্বরের পরে ডিসেম্বরের ফার্স্ট উইকে ইলেকশন স্কেডিউল ঘোষণা করার কথা। সেই ঘোষণা করলে অটোমেটিকলি নির্বাচন কমিশনের হাতে সব চলে যেতে পারে। এই কাণ্ডের রিপোর্টটা এখন সমস্ত পত্রপত্রিকায় এসছে। সেখানে কি বলা হচ্ছে, ওই বক্তব্যগুলো মাহফুজ আলম যখন দিচ্ছে তখন প্রেস সচিব, খুব বাকপটু প্রেস সচিব সেখানে ছিলেন, যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিড দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে রবিবার উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেটা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকার। বিভ্রান্তি কিছু নয়, মাহফুজ আলম ক্লিয়ার বলছে যে ক্যাবিনেট নভেম্বরের শেষ। এখন বলতেছে যে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলা হয়। প্রেস সচিব কিন্তু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবৃতিতে বলা হয়, বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা ঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণদমে চলমান থাকবে। বিপ্লবী সরকার হলে তারও চলমান থাকবে। এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠান হবে। বৈঠক না করে তো পারবে না, এদের আরও কিছু মতলব আছে, সেই মতলবগুলো তাদের পালন করতে হবে। এবং প্রেস সচিব মহোদয় তিনি এই ব্যাপারে একটা তিনি তো আবার ফেসবুক পোস্ট খুব পছন্দ করেন, তিনি একটা ফেসবুক পোস্টও দিয়েছেন। সেই ফেসবুক পোস্টেও তিনি লিখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি, ঢাকা অক্টোবর 27, 2025। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিড দ্য রিপোর্টার্স প্রোগ্রাম অনুষ্ঠানে দেওয়া তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম চলবে। এছাড়া উপদেষ্টা পরিষদের নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত বৈঠক হবে এবং কাজ চালিয়ে যাবে। নিচে দেখেন, আমি বেশি পড়ব না, 3টা কমেন্ট আছে। সরকার কিভাবে চলে তা না জানলে যা হয়, সব উপদেষ্টাকে নিয়ে গ্রুমিং করা দরকার। আর কি হবে রে ভাই, সারা রাত রামায়ণ পড়ে তো এখনও কয় সীতাকার বাপ, আর কি গ্রুমিং করবে? সরকারের মাঝে বিভাজন স্পষ্ট, মোহাম্মদ এরশাদ খান ওই প্রেস সচিবের পোস্টের নিচে লিখেছেন। এর আগেরটা লিখছেন শেখ আবু তালেব। সাইফুল ইসলাম লিখেছেন, এইসব বাচ্চাদের উপদেষ্টা পরিষদে নেওয়া উচিত হয়নি, এদের সর্বোচ্চ যোগ্যতা কোনো ইউনিয়নের শহর সভাপতি হওয়া। দুঃখ লাগে, বলতে চাই না, মানে এই ছিল আমাদের তকদিরে এবং এগুলোই আমাদেরকে দেখতে হচ্ছে। খোদা তাআলা জানে যে শেষ তক আগামী 3 মাসে আর কি নাটক উপস্থিত আছে, কারণ এদের তো কিং কর্তব্য বিমূর, মাথা তো ঠিক নাই কোনটা রেখে কী করবে। এদিকে যাদেরকে ছাড়ছে জেল থেকে আপনার 5 আগস্টের পরে, কত রকম শৃঙ্খল লোকজনকে দেখা যায় পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় কত রকম কাণ্ড কারখানা করছে। তৌহিদি জনতা নামে এক গ্রুপকে ছাড়ছে, এবার ইন্ডিয়াকে নিয়ে খেলে, মিয়ানমারকে নিয়ে খেলে, পাকিস্তানকে নিয়ে খেলে। নাটক সামনে আর কি হবে এটা বোধহয় এক বিধাতা ছাড়া আর কেউ বলতে পারেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান। বাংলাদেশে নির্বাচন কেন হবে না সামনের ফেব্রুয়ারিতে, রমজানের আগে, তার ব্যাখ্যা এবং দ্বিতীয় পর্ব হলো এই সম্ভাবনার প্রেক্ষিতে আমেরিকার ট্রাম্প প্রশাসন ও ভারতের মোদি প্রশাসন একযোগে বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে চলেছে সেই ব্যাপারটি। প্রথমে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে
কেন অন্যরকম ভাবছে শুধু ভারত বা আমেরিকা নয়, বাংলাদেশের ভিতরের ও বাইরের বিরাট সংখ্যক মানুষ, সেই আলোচনাটা করি। 2025 সালের 5 আগস্ট টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখব ফেব্রুয়ারি 2026-এ রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করার অনুরোধ জানিয়ে। এরপর 2025 সালের 27-28 আগস্ট নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে নির্বাচনী তফসিল ডিসেম্বর 2025-এ ঘোষণা হবে, চূড়ান্ত ভোটার তালিকা নভেম্বর 2025-এ প্রকাশিত হবে। 24টি অগ্রাধিকার কাজের তালিকাও তিনি দিয়েছেন। নির্বাচন কমিশন, যা কিনা সাংবিধানিক প্রতিষ্ঠান, আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেছে, তবু সংশয় ওঠে, কেননা এই সরকারি যেখানে অবৈধ অসাংবিধানিক, সেখানে তার প্রতিষ্ঠান কিভাবে সংবিধান সম্মত হবে? আরো কারণ আছে, যেমন ইউনূসের বিভিন্ন সময়ে তার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। ডিসেম্বর 2024-এ তিনি বলেছিলেন নির্বাচন হবে 2025 সালের শেষ দিকে। তারপর জুন 2025-এ এসে ঘোষণা করলেন না 2025-এর শেষ নয়, নির্বাচন হবে 2026-এর এপ্রিলে। আবার আগস্ট 2025-এ পরিবর্তন করে ফেব্রুয়ারি 2026-এ ভোটের কথা বললেন। এই যে ক্রমাগত তারিখ পরিবর্তন, তার সরকারের বিশ্বাসযোগ্যতায় গুরুতর প্রশ্ন তুলেছে। দেশের রাজনৈতিক দলগুলোও বিশ্বাস করে না তার কথা। বিএনপি স্পষ্টভাবে বলেছে, জনগণ প্রশ্ন করতে শুরু করেছে এই সরকারের অধীনে নির্বাচন আদৌ হবে কিনা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, সরকার কৌশল করছে, তবে বিলম্বের এই কৌশল কাজ করবে না। এছাড়া সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখার একটা অভিযোগও ইউনূসের বিরুদ্ধে। বিএনপি এবং অন্যান্য দল ও তাবৎ রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ যে ইউনূস সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন এবং করবেন। ইউনূস নিজেই বলেছেন সংস্কার আগে, তারপর নির্বাচন, যা একটা অনির্দিষ্ট বিলম্বের কিংবা স্থগিত রাখার দরজা কিন্তু খোলা রাখে। 4 নম্বর, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ইউনূসের সরকার সিদ্ধান্তহীন, জনবিচ্ছিন্ন এবং ক্রমবর্ধমানভাবে জনগণের স্পন্দন শুনতে পাচ্ছে না। তার মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সত্ত্বেও নাগরিকরা এখন তার সরকারকে সিদ্ধান্তহীন এবং বিচ্ছিন্ন হিসেবে দেখছে। 5, জুলাই চার্টার কেলেঙ্কারি। অক্টোবর 2025-এ ঘোষিত জুলাই চার্টার নিয়ে বা জুলাই সনদ নিয়ে গুরুতর সমালোচনা এসেছে যে এটি জাতির সম্মতি ছাড়া একটি চুক্তি, যেখানে বাংলাদেশের 60% বেশি জনগণের যারা প্রতিনিধিত্ব করে সেই আওয়ামী লীগ এবং তারা বাদ পড়েছে। এটি ইউনূসের গণতান্ত্রিক সংস্কার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। সুতরাং নির্বাচন অনুষ্ঠান নিয়ে মানুষের সংশয় ও সন্দেহ অমূলক নয়। তবে অন্য সম্ভাবনা, অর্থাৎ নির্বাচন হতেও পারে, তার একটা ক্ষীণ সম্ভাবনা একেবারে যে রাখেননি এই সরকার তা নয়। এর কারণ নির্বাচন কমিশন আনুষ্ঠানিক রোডম্যাপ দিয়েছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ বাড়ছে নির্বাচনের জন্য। সেনাবাহিনীর প্রধান 12 থেকে 18 মাসের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছেন। তারপর রাজনৈতিক অস্থিরতা এত বেড়েছে যে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা ইউনূসের পক্ষে অসম্ভব। সুতরাং ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন সম্ভাবনা আছে, কিন্তু নির্বাচনের নিশ্চয়তা নেই। ইউনূসের কথা গুরুত্ব সহকারে নেয়ার যোগ্য, কারণ তিনি প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী,
কিন্তু তিনি আদৌ বিশ্বাসযোগ্য নন। আগামী ডিসেম্বরে যদি প্রকৃতপক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা হয় তবে অন্তত বোঝা যাবে এবার সত্যিই নির্বাচন হবে কিনা। কিন্তু ডিসেম্বর অবধি বসে থাকে একটা কথা, তারপরে আরো প্রশ্ন আসে, আর প্রশ্ন আছে এই নির্বাচন নিয়ে। ধরুন নির্বাচনের ঘোষণা হলো, কিন্তু সেই নির্বাচনে গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হবে? স্বচ্ছ ও মুক্ত নির্বাচন কি বর্তমান পরিস্থিতিতে আদৌ হওয়া সম্ভব? আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে? জামাত, এনসিপি, ইসলামী দলগুলি এবং স্বয়ং মোহাম্মদ ইউনূস চান না যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক এবং দলটি নির্বাচনে আসুক। এই দলগুলি প্রত্যক্ষভাবে বলছে সে কথা, ইউনূসও বলছেন। আর বিএনপি একই কথা বলছে, তবে ঘুরিয়ে। এক এক সময় এক এক রকম কথা তাদের। তবু যদি আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলেও কি এই সরকার স্বচ্ছ ও মুক্ত নির্বাচন করবে? এর স্পষ্ট উত্তর না। লেভেল প্লেইং ফিল্ড দেয়া হবে না আওয়ামী লীগকে। এজন্যই শেখ হাসিনা বলেছেন মোহাম্মদ ইউনূস থাকতে সুষ্ঠু ভোট হতে পারে না এবং গদি ছাড়বে না ইউনূস। এটা যে হতে পারে এবং হবে সেটা জানেন মোদি এবং ট্রাম্প প্রশাসন। অথচ চুপ করে বসে থাকা যায় না, অপেক্ষা করা যায় না, তাহলে বাংলাদেশ একেবারেই ধ্বংস হয়ে যাবে। এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, এরপরে অতল খাদে পড়ে যাবে। তাহলে শিল্প গেছে, অর্থনীতি গেছে, এবার জাতি দাঙ্গায় জড়িয়ে পড়বে দেশ। মৌলবাদী শক্তি দেশটাকে দখলের জন্য হন্য হয়ে উঠেছে। নির্বাচনকে রিগিং করে তারা নির্বাচনকে নিজেদের মতো করে ধ্বংস করে তারা ক্ষমতার দখল মজবুত করবে। আর এখানেই আসছে বিকল্প ব্যবস্থা, যে ব্যবস্থা ঠিক করেছেন মোদি ও ট্রাম্পের প্রশাসন একযোগে। এটি আজকের আলোচনার দ্বিতীয় পর্ব। আমার সংবাদ নয়াদিল্লির কূটনৈতিক মহলের ভিতরের অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া। দুই দেশের কূটনৈতিক মহল এই প্রস্তাবকে বলছে বাংলাদেশের শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথের সন্ধান, একটি বাস্তবসম্মত প্রস্তাব। আবার খেয়াল করবেন কথাটি, যে গণতন্ত্র এবং বাংলাদেশের শান্তি, বাংলাদেশকে সমৃদ্ধির পথে পুনঃপ্রতিষ্ঠার জন্য নতুন পথের সন্ধান, এবং এটি একটি বাস্তবসম্মত প্রস্তাব। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আমরা যা দেখছি তা কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি আদর্শগত সামাজিক রূপান্তর, যা কিন্তু ভালোর দিকে নয় বরং খারাপের দিকে, উদ্বেগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। প্রথমত, বাংলাদেশে মৌলবাদের উত্থান। পরিসংখ্যান যা উপেক্ষা করা যায় না, সেই অনুযায়ী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদন জানাচ্ছে 2024 সালের 4 আগস্ট থেকে 2025 সালের জুনের মধ্যে মাত্র 330 দিনে 2442টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যা তার পূর্ববর্তী বছরের তুলনায় কয়েক গুণ। এই সহিংসতায় রয়েছে হত্যা, যৌন নিপীড়ন, গণধর্ষণ, উপাসনালয়ে হামলা, বাড়িঘর দখল এবং সংখ্যালঘুদের জোর করে বিতাড়ন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের রিপোর্ট বলছে 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সহিংসতায় 1400 মানুষ নিহত হয়েছে। ওই এক মাসে 1.5 মাসে নিহত হয়েছে এই সংখ্যক মানুষ, যার মধ্যে 12% শিশু। আরো 22,000 মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন USCIRF জানিয়েছে যে বাংলাদেশের হিন্দু নারীরা অনেক জায়গায় এখন সিঁদুর ও বিন্দি বা টিপ পরা বন্ধ করে দিয়েছেন হয়রানি এড়াবার জন্যে। ইসলামী মৌলবাদী শক্তির পুনরুত্থান ভয়ঙ্কর ভাবে আরো উদ্বেগজনক হল নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর প্রকাশ্য পুনরায় জেগে ওঠা। ইউনূস সরকারের অধীনে জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন
পুনর্বহাল করা হয়েছে অনেক আগেই। এই সংগঠন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হাসিনা সরকার তাদের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করেছিল। আর ইউনূস সরকারের আমলে এরাই হচ্ছে এই সরকারের মূল চালিকা শক্তি। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি কট্টর মাদ্রাসা ভিত্তিক সংগঠন। এখন প্রকাশ্যে তারা দাবি করছে শরিয়া আইন এবং ব্লাসফেমির জন্য মৃত্যুদণ্ড দিতে হবে। 2025-এর মে মাসে ঢাকায় তাদের বিশাল সমাবেশ তাদের ক্রমবর্ধমান যে প্রভাব সেটা দেখিয়ে দিয়েছে। হিজবুত তাহরীর বাংলাদেশ তারা 2009 সাল থেকে নিষিদ্ধ, এখন প্রকাশ্যে খিলাফত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে। 2025 সালের মার্চে ঢাকায় তাদের 2000 সমর্থক নিয়ে বিশাল সমাবেশ রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি তাদের প্রকাশ্য অবজ্ঞা প্রদর্শন করেছে। এই সংগঠনের এখন আনুমানিক অন্তত 15,000 সদস্য আছে। আনসারুল্লাহ বাংলা টিম এর প্রধান জসিম-উদ্দিন রহমানীকে অন্তর্বর্তী সরকার মুক্তি দিয়েছে বিচারের আগে, বিচারের বিরোধিতা করে, এবং তিনি 2025 সালে ঢাকার শাহবাগে আওয়ামী লীগ বিরোধী সমাবেশে নেতৃত্ব দিয়েছেন। লস্করে তৈবা, আইএসআই এদের বাংলাদেশ মডিউলের প্রধান হারুন ইজহার প্রকাশ্যে এসেছেন। 2025 সালের এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলার মাত্র ঘণ্টা খানেক পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকার আইন মন্ত্রণালয়ে হারুন ইজহারের সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন। এক কথায় বাংলাদেশ এখন মৌলবাদীদের স্বর্গরাজ্য। আমেরিকা এতদিনে বুঝেছে এই মৌলবাদী সন্ত্রাসীরা ইউনূস সরকারের বদান্যতায় দেশটাকে কোন সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। এটা হলে বাংলাদেশ থেকে যেটুকু স্বার্থ রক্ষা হচ্ছিল আমেরিকার, সেটাও আর হবে না। ধ্বংস হবে এই অঞ্চলের যে আঞ্চলিক নিরাপত্তা, সেইটা। দেশটা আর এক আফগানিস্তান হয়ে যাবে। আমেরিকা এতদিন ভাবছিল নির্বাচনের মাধ্যমে সমস্যা মিটবে, এখন দেখছে নির্বাচন অনিশ্চিত, নানান টালবাহানায় নির্বাচন এড়িয়ে যেতে চাইছে সরকার। ইউনূস সরকার সংস্কারের নামে ক্ষমতা আঁকড়ে রাখছে, এই অভিযোগ বহু মানুষের। বিএনপি এবং আওয়ামী লীগ তো বলছেই অনেক আগের থেকেই। অতীতে সব তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করেছে, আর আজ 14 মাস পেরিয়ে গেছে, অথচ সরকারিভাবে এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই বিলম্ব বাংলাদেশকে রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সতর্ক করেছেন যে ফেব্রুয়ারির সময়সীমা মিস করা জাতীয় এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। ভারতের উদ্বেগ নিছক কল্পনা নয়, বাস্তব হুমকি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য বাংলাদেশের সাথে দীর্ঘ সীমান্ত শেয়ার করে। বাংলাদেশে চরমপন্থী ইসলামী শক্তির উত্থান কেবল তার সংখ্যালঘুদের জন্যই নয়, পুরো অঞ্চলের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য একটা নিরাপত্তা হুমকি। 2025 সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদি ট্রাম্প বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তার উদ্বেগ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন প্রধানমন্ত্রী তার মতামত এবং প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে তার উদ্বেগের কথা রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে শেয়ার করেছেন। জেনেভা ইউএন মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ব্যারিস্টার নিঝুম মজুমদার সতর্ক করেছেন বাংলাদেশে যা ঘটছে তা ভারতের বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ। টার্গেট হলো ভারত এবং যুদ্ধক্ষেত্র হলো বাংলাদেশ। আমরা এটা মানি যে শেখ হাসিনা সরকার নিখুঁত ছিল না, তার শাসন আমলে গণতান্ত্রিক স্থানের সংকোচন হয়েছে, বিরোধী দলের ওপর দমন পীড়ন হয়েছে, এবং 2014, 18, 2024 সালের নির্বাচনে অনিয়ম যে হয়নি, অনিয়মের অভিযোগ যে বাস্তব, সেটাও দেখা গেছে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র বিক্ষোভে নিরাপত্তা বাহিনী প্রথমে কঠোর দমন পীড়ন যেটা করেছে সেটাও অসত্য নয়,
কিন্তু তার শাসন আমলে বাংলাদেশ যা অর্জন করেছে তাও উপেক্ষা করা যায় না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল। যদিও নিখুঁত নয়, তবু তার সরকারের অধীনে মৌলবাদী শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল। ধর্মীয় সংখ্যালঘুরা অনেক নিরাপত্তা পেত। ধর্মনিরপেক্ষতার একটা মোটামুটি কাঠামো কিন্তু বজায় ছিল। ভারতের সাথে সহযোগিতা অভূতপূর্ব স্তরে পৌঁছেছিল, যা দুই দেশের জন্যই উপকারী ছিল। ভারতের জন্যও ছিল এবং বাংলাদেশের জন্য বেশি বৈতো কম ছিল না। আঞ্চলিক সহযোগিতার একটি পরিবেশ ছিল। বর্তমানে কিছুই নেই। আর এখানেই উঠে এসেছে ভারত আমেরিকা দুদেশের আলোচনায় একটি বাস্তবসম্মত প্রস্তাব। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশকে ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা থেকে বাঁচাতে একটি অস্বাভাবিক এবং শক্ত পদক্ষেপের প্রয়োজন। এই প্রয়োজন মেটাবার ক্ষমতা এবং যোগ্যতা একমাত্র আছে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বের। এই প্রস্তাবে কয়েকটি পর্যায় আছে। পর্যায় 1, জরুরি স্থিতিশীলতা। এটা 3 থেকে 6 মাসের জন্য। এর মধ্যে শেখ হাসিনা তারা ফিরে যাবেন। শেখ হাসিনা একটি সময়ের জন্য, সীমিত সময়ের জন্য তিনি ফিরে যাবেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন, তবে তার মূল দায়িত্ব হবে একটি জাতীয় স্থিতিশীল সরকারের প্রধান হিসেবে তিনি যাবেন। তার প্রধান দায়িত্ব হবে চরমপন্থী সহিংসতা বন্ধ করা, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, মৌলবাদী সংগঠনগুলোকে নিয়ন্ত্রিত করা, দেশের অর্থনীতিকে আবার নিজের জায়গায় ভালোভাবে তুলে নিয়ে আসা আগের মতো। প্রয়োজনে এই মৌলবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতেও তিনি পারবেন। এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্যায়ে সংস্কার ও প্রস্তুতির জন্য 3 থেকে 6 মাস। তাহলে মোট হলো এ পর্যন্ত 6 থেকে 12 মাস। একটি সত্যিকারের স্বাধীন নির্বাচন কমিশন গঠন করবেন। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে নিয়ে যাবেন। অবিলম্বে সমস্ত রাজনৈতিক বন্দী ও সাংবাদিকদের মুক্তি দেবেন। ড্রাকোনিয়ান যত কালা কানুন, তার আমলের কালা কানুনকে এই আমলের সরকার ব্যবহার করছে, সেই কালা কানুনগুলোকে বাতিল করে দেয়া। 3 নম্বর এই পর্যায়ের তৃতীয় পর্যায়, গণতান্ত্রিক হস্তান্তর। 6 মাসের মধ্যে একটি মুক্ত, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন। সব দল তাতে সমানভাবে অংশ নেবে। কেন এই যে 3 পর্বের ব্যাপারটা, কেন এটা কাজ করতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিয়েছেন। এটি ভারতকে এই সংকটের সমাধানে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব আমেরিকাকে দিয়েছেন এবং আমেরিকা প্রথমভাবে এই প্রস্তাব মেনে নিয়েছে। ট্রাম্প নিজে বলেছিলেন 2024 সালে যে তিনি বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা করছেন। এই উদ্বেগ এখনো বৈধ এবং এমন একটি পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া যেতে পারে যা এই সহিংসতা বন্ধ করতে পারে। সুতরাং ভারত এবং আমেরিকার যৌথ নেতৃত্বে এই ব্যবস্থা যদি হয়, কেউ প্রশ্নই তুলতে পারে যে কেন এই ব্যবস্থা কি গণতন্ত্রের বিরোধী নয়? এমন প্রশ্ন উঠতে পারে। তার উত্তরে বলার, বর্তমান পরিস্থিতি আরো বেশি গণতন্ত্র বিরোধী। ইউনূস সরকার নির্বাচিত নয়, ক্রমাগত নির্বাচন বিলম্বিত করছে এবং চরমপন্থী শক্তিগুলোকে পুনরায় জেগে ওঠার, বেঁচে ওঠার সুযোগ করে দিচ্ছে, তাদের বাঁচিয়ে তুলছে। একটি সীমিত সময়ের স্থিতিশীল সরকার যার একমাত্র লক্ষ্য মুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান গণতন্ত্র রক্ষার একটি পথ হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, শেখ হাসিনা যদি ক্ষমতা ছাড়তে রাজি না হন, মানে ক্ষমতায় আসার পর ইউনূসকে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতায় এলে তারপরে যদি তিনি ছাড়তে রাজি না হন এবং নির্বাচন যদি তিনি এড়িয়ে যান, উত্তর এটি একটি শর্তযুক্ত প্রস্তাব দেয়া হবে শেখ হাসিনাকে। আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে তাকে
যে নির্ধারিত সময়ে তিনি নির্বাচন করবেন এবং তিনি ক্ষমতা হস্তান্তরিত করবেন নির্বাচিত দলকে। সে দল যদি তার দল হয় তাতেও আপত্তি নেই, সে দল বিএনপি হলে তাকে দেবেন, সে দল জামাত হলে তাকে দেবেন। তার নিজের রাজনৈতিক উত্তরাধিকারের জন্য একজন স্থিতিশীল, তিনি শুধু অন্যায় করে যাননি, স্বৈর শাসক নন, তিনি যে একটি দেশকে স্থিতিশীল করেছেন এই ব্যাপারেও ইতিহাসে তার নাম মনে থাকবে। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের জনগণ কি এটা মেনে নেবে? উত্তর, বাংলাদেশের জনগণ এখন দুটি পরিস্থিতির মধ্যে আছে: ক্রমবর্ধমান মৌলবাদ ও সহিংসতা এবং দেশের পিছিয়ে যাওয়া অর্থনীতিতে এবং প্রচন্ড দারিদ্র্যের মুখে যাওয়া, আর একটি হচ্ছে সীমিত সময়ের স্থিতিশীল ব্যবস্থা যা সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করবে। যদি স্পষ্ট রোডম্যাপ থাকে এবং আন্তর্জাতিক তদারকি থাকে, সেটা থাকবে, তাহলে বাংলাদেশের মানুষ সেটা সমর্থন করবে। কারণ বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ এখন বলছে হাসিনার আমলে, এর আগের আমলেই ভালো ছিলাম। এইবার শেষ করি। বাংলাদেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে ইসলামী মৌলবাদ, সাম্প্রদায়িক সহিংসতা এবং আঞ্চলিক অস্থিরতার পথ, অন্যদিকে রয়েছে স্থিতিশীলতা, ধর্মনিরপেক্ষতা এবং সত্যিকারের গণতন্ত্রের সম্ভাবনার পথ। ইতিহাস আমাদের শিখিয়েছে যে কখনো কখনো অস্বাভাবিক পরিস্থিতিতে অস্বাভাবিক সমাধানের প্রয়োজন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পর এবং অন্যান্য অনেক দেশে ক্রান্তিকালীন ব্যবস্থা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করেছে। বাংলাদেশের সংকট শুধু বাংলাদেশের নয়, এটা দক্ষিণ এশিয়ার সংকট, এটি গণতন্ত্র বনাম মৌলবাদের সংকট, এবং এই সংকটের সমাধানে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন। শেখ হাসিনার ফিরে আসা একটি সীমিত সময়ের জন্য, তারপর তিনি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দেবেন এবং আন্তর্জাতিক তদারকিতে নির্বাচন, এটি হতে পারে বাংলাদেশকে অতল গহ্বর থেকে বাঁচানোর একটি মাত্র পথ। এই পথে চলতে সহমত হয়েছে ভারত ও আমেরিকা। আশা করা যায় শীঘ্রই বাস্তবায়ন হবে এই পথের, অর্থাৎ হাসিনা ফিরে আসবেন, বাংলাদেশে খুব শীঘ্রই ক্ষমতা গ্রহণ করবেন।